লেওড়া ঘর থেকে বাজারটা যেন বড্ড দূর হয়ে গেছে। সামান্য এইটুকু একটা কুঁচো চিংড়ি আনতে গিয়ে মানে গাঁড় ধকধক করতে লেগে গেল। এবারে তার উপরে যেতে কুঁচো চিংড়ির ঝালটা ঠিক করে যদি না হয় তাহলে লেওড়া মাথাটা গরম হবে না, তারপরে কি হবে? কি গো দাদু, তা এখানে এরকম একলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বক বক করছো? হ্যাঁ, আরে হাতে ওটা কি? দেখে তো মনে হচ্ছে বাজার করে ফিরছো। তা কি বাজার করলে? সর্বপ্রথমে বলি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করে ঠিক করতে আমি কিভাবে তোর মাকে নেব। আর দ্বিতীয়ত বলি, হ্যাঁ এটা বাজারের ব্যাগ। আর তৃতীয়ত এর মধ্যে কুঁচো চিংড়ি রয়েছে, এটা বাড়ি নিয়ে গিয়ে বেশ করে ঝাল করে তৈরি করে খেয়ে শরীরে শক্তি যুগিয়ে তোর মায়ের সঙ্গে গিয়ে খেলবো। এই দেখো দাদু, এটা কিন্তু ঠিক হচ্ছে না বলে দিচ্ছি। আমি তোমাকে শুধু কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করেছি, আর তুমি যা না তাই বলে খিস্তি দিচ্ছ আর আমার মা কিনে টানাটানি করছো। আমি কিন্তু তোকে বড় জিজ্ঞাসা করতেই বা কে বলেছে? হ্যাঁ, কেন জিজ্ঞাসা করবো না আমি? হ্যাঁ, প্রথমে মা বাপের তো পিন্ডিটা চটকে দিয়েছে, তারপরে সেই যা পাড়া এসে ঢুকেছে এখানে, বেরোনোর তার নাম নেই দেখছি। বলি এটা কি তোর বাপের ঠাপানো জমিদারি নাকি? হ্যাঁ, থাক না বাবা। কি হয়েছে? তুই এরকম তোর মামার হয়ে ওকালতি করবি না বলে দিচ্ছি গোবরা। আর এই যে তুই এই মাসে আমার হাতে টাকা দিবি আর তবে এই বাড়িতে ঢুকতে পারবি, না হলে আজ থেকে তোর এই বাড়িতে ঢোকা আর খাওয়া দাওয়া দুটোই বন্ধ। না না যাবো, এরকম করো না যাবো, এরকম করো না। এরকম করলে যে আমি একেবারে মাঠে মারা যাবো যাবো। তুই মাঠে মারা যা বা মাঠের মধ্যে তোর গাঁ মারা যাক সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু এই মাস থেকে তুই আমার হাতে টাকা না দিলে এই বাড়িতে তোর টাকার আর জায়গা নেই। যাবো আর কোনো কথা নয়, সোজা বেরিয়ে যায় কান থেকে। ऐसे भाई बच्चा ভাই আমাকে ধরবে। এসে আমাকে মির্জারের মামি গুলো কেমন ডাকছে, আমাকে মনে হচ্ছে মির্জারে চলে যেতে হবে ভাই। ভালো তো, তুই তো আর তোর বাপের জন্মে কখনো মিশর দেখিসনি। এবারে যখন সুযোগ পেয়েছিস তাহলে যা, পারলে মমির মাকে প্রণাম করে আসবি, আর পারলে তোর মমি বন্ধুকে দু চারটে নিয়ে আসবি, এখানে আমরা গাঁজা খাওয়াবো ওকে। এই অমৃতের সুখ আমরা প্রত্যেককে দিতে চাই। বলে বলে না, হ্যাঁ হ্যাঁ মহাদেব। আরে এটা তো গানের শব্দ বলে মনে হচ্ছে, কিন্তু এই জঙ্গলের ভেতরে কে আবার গান বাজাচ্ছে? না, একবার গিয়ে দেখি। কি? আরে এটা তো পচার মধু, কিন্তু এরা এখানে উল্টো ভাবে পড়ে রয়েছে কেন? ও শুয়ারের বাচ্চা দুটো এখানে বাবা ধরে টানছিল। এ পচা, আরে এ মধু। হ্যাঁ ওই তো পাশে সব তরতাজা গাঁজা পড়ে রয়েছে। আমার তাতে কি, পরের ছেলে মানে গাঁজা টেনে গান মারিয়ে পড়ে আছে, যাক মরা মরা পড়ে থাকুক। কিন্তু আমাকেও তো জাম্বো দিকে ঘর থেকে ঘরে লাথি মেরে বের করে দিয়েছে। এবার আমি কোথায় যাব, কি খাবো, কোথায় থাকবো? হ্যাঁ আইডিয়া পেয়েছি। ওর এত বড় সাহস হয়ে গেছে যে ও এখন থেকে গাঁজা খাওয়া শুরু করে দিয়েছে। কি আর বলবো, সবই সঙ্গ দোষ। সে তো হবেই, তোদের মতো অনাথের বাচ্চার সঙ্গে যদি ও মেলামেশা করে সে তো নেশা করবেই। এই দেখো, তোমার ছেলে তার সঙ্গে গান মারিয়ে এতে সাথে নেশা করছে, আর তুমি আমাকে দোষারোপ করে কথা বলছো। হ্যাঁ বলি, এটা কি ধরনের উপকারের প্রতিদান শুনি? হ্যাঁ, বরং আমি না থাকলে ওরা ওই জঙ্গলের মধ্যেই পড়ে থাকতো, আর ওরা মরে গেছে ভেবে জঙ্গলে শিয়াল কুকুর এসে টেনে নিয়ে যেত। এবারে বলো, সেটা হলে কি খুব ভালো হতো? আরে তোমাদের জায়গায় অন্য কেউ হলে না আমাকে ঘরে বসিয়ে বলতো এসো কিছু খেয়ে যাও। শুধু তাই নয়, আমাকে খাওয়ার জন্য বলতো। আর তার কারণটা কি? কারণ তাদের বাড়ির মূল সম্পত্তি অর্থাৎ
তাদের জিগারকার টুকরাকে আমি বাঁচিয়েছি যে। ঠিক আছে, চল তাহলে ঘর থেকে বিদায় হওয়ার আগে বাতাসা দিয়ে একটু মুড়ি খেয়ে যা। হ্যাঁ, বাতাসা মুড়ি? তাহলে আবার কি, এই সামান্য একটু ঝাঁটের কাজের জন্য তোকে কি কোলে বসে বিরিয়ানি গেলাবো? এই শোরের বাচ্চা আমার হোমেও লাগে না, যোগ্যও লাগে না, উল্টে ওর পিছনে আমার কাঁড়ি কাঁড়ি টাকা বেরিয়ে যায়। তাই তোকে এর থেকে বেশি কিছু আমি আর দিতে পারবো না। ঢ্যামনা চোদা কিপটে চোদা বুড়ো কথা করে। উল্টে তোর ওই সামান্য কাজের জন্য তোকে বাতাস মুড়ি খাইয়ে পেট ঠান্ডা করাচ্ছি রে। একবার ভেবে দেখ, তোকে উল্টো পাল্টা কিছু না দিয়ে তোর পেটটাকে ভালো রাখছি কিরকম। হ্যাঁ হ্যাঁ বাড়া, ঠিক আছে, অনেক উপকার করে ফেলেছো। ঠিক আছে, তুমি তাহলে মাঝের মধ্যে আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে যেও। শুধু গিলে গেলেই তো হবে না, আজ পর্যন্ত নিজের ছেলেকে আমি ফ্রিতে গেলাইনি, তাই ও তো কোন দুধ ছাড়, তাই ওকেও আমি ফ্রিতে গিলতে দেবো না। আজ থেকে আমার ছেলের উপরে নজরদারি করবি তুই, কি করছে, কোথায় কি গান মারাচ্ছে, সব কিছু আমাকে বলবি, তবেই এখানে দিনে একবার করে এসে গিলতে পারবি। ঠিক আছে, তাই হবে। নেই মামার চেয়ে কানা মামাই ভালো। কি হলো এখন এখানে হাঁ করে দাঁড়িয়ে আছিস কি করতে? যা বিদায় যা, এখন ঘরে আমার অনেক কাজ আছে। খাবারের তো একটা বন্দোবস্ত হয়ে গেল, কিন্তু থাকবো কোথায়? থাকার একটা বন্দোবস্ত না করলে দেখি তো হবে না। তাহলে কি? তুই উপোস করে থাকতে পারবি? কেন থাকতে পারবো না? আমি বাবার জন্য সব পারবো। বাবার জন্য না, বল বরের জন্য। তোমরা হাসছো যে বড়, বাবা যে আমার বড্ড ভালো, তার কাছে মন থেকে ভালোবেসে কিছু চাইলে তিনি যে ফিরিয়ে দেন না। আমি তো তাই ঠিক করেছি, ওই দিন বাবার জন্য আমি অনেক খাবার নিয়ে যাব। বাবার যা যা খেতে ইচ্ছে করে আমি তাই তাই এনে খাওয়াবো। হ্যাঁ, তুই কি দিবি সরলা? এদের কি মনে একটু কি মায়া দেয় বলে জিনিস নেই নাকি? হ্যাঁ, চোখের সামনে এরকম একটা অসহায় জলজান্ত মানুষ বসে থাকতে ওই খাবারগুলো ঠাকুরের মূর্তির কাছে অর্পণ করবে বলে আমাকে শুধু শুধু শুনিয়ে যাচ্ছে। কিন্তু কোনো একজন মহান ব্যক্তি যেন বলেছিলেন মানুষের মধ্যেই ঠাকুর বসবাস করে। তাই আমি যদি কোনোভাবে ঠাকুরের জায়গায় বা পাশে বসে ওই খাবারগুলো উদরস্থ করি, তাহলে ঠাকুর কিছু নিশ্চয় মনে করবেন না। হ্যাঁ, তাহলে তাই করি। কিন্তু কিভাবে ওদের মনে বিশ্বাসটা জোগানো যায়? হ্যাঁ, আইডিয়া, এবারেই তো হবে খেলা। ওইটা মামা না, কিন্তু মামা ওই সাজঘরে ঢুকছে কেন? ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ফলে পাগল টাগল হয়ে গেল নাকি আবার? কিরে, এখানে একলা দাঁড়িয়ে বক বক করে কার সঙ্গে কথা বলছিস? আরে দেখো না, মামা ওই সাজঘরে গিয়ে ঢুকেছে। সাজঘরে হঠাৎ করে যদি ভাই কখনো কেন ঢুকতে গেল, ওর কি মাথা পাতা পড়া খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, কি হলো? তুই আবার কোথায় যাচ্ছিস? মামার মতলবটা কি জানতে হবে। বাবা ঘর থেকে তাড়িয়ে দিলেও আমার মামা কিছু দোষ করলেই গ্রামের মানুষ সর্বপ্রথম আমার বাবার দিকেই আঙুলটা তোলে। সেই কারণে আমাকে জানতে হবে মামা কিছু উল্টো পাল্টা করার চেষ্টা করছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। চল আমিও তোর সঙ্গে গিয়ে দেখি, আমিও জানতে চাই ওই চুটি ভাইটা কি করতে চায়। বাবা বাবা বাবা, আমাকে তো এই সাধু সন্ন্যাসীর বেশে বেশ ভালোই লাগছে দেখতে পাচ্ছি। এবারে শুধু দেখতে হবে এই ছদ্মবেশ কাজে দেয় কিনা। ওই তো একটা লোক আসছে দেখতে পাচ্ছি। একবার ওর কাছে গিয়ে দেখি কি বলে। প্রণাম বাবা। শুধু প্রণাম করলেই হবে না, এই নে ধর আশীর্বাদ। ওরে বাবা, কি রে, আমার আশীর্বাদের তেজ সহ্য করতে না পেরে নিচে পড়ে গেলি? ক্ষমা করবেন বাবা। ক্ষমা নয়, ক্ষমা নয়, আমাকে মন থেকে দক্ষিণা দে। আমাকে যদি ঠিক মতো মন থেকে দক্ষিণা দিয়ে তুষ্ট করতে পারিস, তাহলে ঘরে ফিরে দেখবি তোর সকল সমস্যার সমাধান হয়ে গেছে। আচ্ছা বাবা, আমি এক্ষুনি দিচ্ছি।
এই গান মেরেছে, এ তো একেবারে 500 টাকা নোট বের করেছে। খুচরো কোথায় দেবো? এই নিন বাবা। এবারে যা, বিদায় হ। উফু, প্রথম চটকাতেই একেবারে 500 টাকার দাম মেরেছি। তাহলে যদি একবার ভোলে বাবার পাশে গিয়ে বসি, আমাকে আর দেখে কে? তখন তো মানুষে আমাকে চোখ বুজিয়ে অনেক অনেক টাকা দেবে। আমি তো তাহলে মাত্র 1 মাসের ভেতরে লাখপতি হয়ে যাব। হ্যাঁ, এই সুযোগ। ওই গোবরার বাবার মুখে টাকা একেবারে ছুঁড়ে মারবো। আমাকে বলে কিনা আমি আমার নিজের মা বাপকে খেয়েছি। হ্যাঁ, দেখাচ্ছি মজা। হ্যাঁ, দাঁড়াও। দেখলে তো দাদু, মামা সাধারণ মানুষের ভক্তি আর বিশ্বাস নিয়ে খেলা করতে চাইছে। ওই যদি ভাই তোর এরকমই কোন দিন ওর দ্বারা ভালো কাজ হয়েছে শুনো। কিন্তু এর উচিত শিক্ষা দিতেই হবে দাদু, না হলে যে বাবার সাথে সাথে আমাদের এবং আমাদের ক্লাবের নাম ডুবিয়েই ছাড়বে মামা। তার আগে যদি ভাই কান্নার পুরো পিন্ডি চটকাতে বলে ওরা দেখ। কি বলছো কি? না না না, এইভাবে করলে হবে না। না হলে মামা এখান থেকে তারা খেয়ে আবার অন্য জায়গায় গিয়ে এইরকমই জালিয়াতি করবে মানুষের সঙ্গে। আর সেইখানকার মানুষ জানতে পারা মাত্রই পুরো দলবল বেঁধে আমাদের গ্রামে এসে হানা দেবে আর আমাদের পুরো গান মেরে চলে যাবে, আর আমরা কিচ্ছু করতে পারবো না। তাহলে কি করবে? পেয়েছি, শুধু শিবরাত্রিটা একবার আসতে দাও, তারপরে দেখবে আমার খেলা। মামার বড্ড বাবার ভক্ত হবার শখ জেগেছে। এবার মামাকে চিনিয়ে দেব বাবার আসল ভক্তদের কত কি সহ্য করতে হয়। জয় মহাকাল। এসে ওইদিকে একবার চেয়ে দেখ। এই সন্ন্যাসীটা আবার কে? সে কোনো একটা মানুষ হবে, সেই সন্ন্যাসী। আলাদা করে আবার সন্ন্যাসী হওয়ার বলে কোনো জিনিস আছে নাকি? কিন্তু কোন মানুষ? আগে তো কখনো এই গ্রামে তাকে দেখিনি। সেটা জেনে তোর কি লাভ ভাড়া? সে তার থেকে বরং চল, সে বাবার চরণে মাথা টাকানো হয়ে গেছে, এবারে সে বাবা দিকে দম দি। না রে ভাই, ভাবছি এবার থেকে ওই গাঁজা টাজার খাবো না। বাবা, সে ভূতের মুখে রাম নাম। আরে সেটা হলো তো অনেক ভালো হতো, তবুও ভূতগুলোর সাথে সাথে আমি নিজেও উদ্ধার হয়ে যেতাম। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, এই মামা আমাদের শুধু শুধু কেন উপকার করতে গেল? সে আমাদের, সে মামা উপকার করেছে, সে তাও আবার আমাদের। হ্যাঁ রে, আরে যেদিন গাঁজাকে আমরা বাগানের মধ্যে লুটোপুটি খেয়ে পড়েছিলাম রে, তখন তো আমাদের কোনো হোশ ছিল না। কিন্তু যখন আমি চোখ খুলি, তখন চোখ চেয়ে দেখি আমি বাড়ির মধ্যে শুয়ে আছি। তারপরে তো আমার বাবা আমাকে চরম গালাগাল মারতে মারতে আমাকে মানে সব কথা বলে। মামাই আমাদের দয়া দেখিয়ে এই ঘরে পৌঁছে দিয়ে গেছে, তাও আবার একেবারে বিছানাতে শুয়ে দিয়ে গেছে। সে বলিস কি রে? সে আমাদের এতটাই দুদিন এসে গেল যে শেষ পর্যন্ত সে মামার থেকে আমাদের উপকার নিতে হচ্ছে। বল, তোর কি সমস্যা? বাবা, আমার ছেলেটা রাত্রিবেলা শুধু দুঃস্বপ্ন দেখছে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে ছেলেটা উদম চিৎকার করছে, আর তার সেই চিৎকারে আমাদের ভয়ে একেবারে গাড় ফেটে যায় বাবা। ও বারবার বলে ওর স্বপ্নে নাকি কোনো এক ডাইনি আসে। ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ওই ডাইনিটা কি তোর সঙ্গে কিছু করে? বলে কিনা ওই ডাইনিটা ওর কাছে এসে ওর সঙ্গে খেলা করতে চাই, হেতা হতে হাত দেয়, নুনুতে চুমু দেয়। আচ্ছা আচ্ছা, দাঁড়া, আমাকে একটু দেখতে দে। ও চল তো একবার গোবরার কাছে যাই। কেন? সে গোবরার সঙ্গে আমার কি দরকার? এই লেওয়ার মাথা তো গাঁজা খেকে দেখছি তো মাথার খুলে সব আউট হয়ে গেছে। হ্যাঁ, আরে মামার খোঁজ নিতে হলে গোবরার কাছে যেতে হয়, সেটা কি মানে ভুলে গেছিস একেবারে? মামাকে কখনো কোথাও একলা অবস্থায় পাবি না, আর যদি একলা কখনো কোথাও থেকেও থাকে, তার খবরটা নিশ্চয়ই গোবরার কাছে থাকবে। কারণ গোবরাদের পরিবারের সমস্ত কিছু মান সম্মানের দায়ভার সবকিছু এখন মামার উপরে থাকে। কারণ কে জানে বালটা মারা কোথায় কি আবার মারিয়ে রেখে দেয়, যার ভুলের দোষের কারণে গোবরার বাবারই মানে বারবার গান মারা যায়। হ্যাঁ, কি হলো ঠিক মানে আমার কথাগুলো কি কানে গেল না? আরে সে গেছে রে, গেছে। সে একবার ওইদিকে তাকিয়ে দেখ, ওই বাবার গলার শটটা একবার শোন। কেমন যেন সে অনেকটা চেনা চেনা লাগছে না? পেয়েছি, এটা হচ্ছে এক ভয়ানক ডাইনির আত্মা। আর এই ডাইনি যে সে ডাইনি নয়, এই ডাইনিটা হলো বিলেত ফেরত মিয়া খালিফার আত্মা। সে তোর ছেলেকে শারীরিক ক্রিয়া করার জন্য পক পক করার জন্য প্রলুব্ধ করে। তাহলে কি আমার ছেলেটা মুক্তি পাবে নাকি না বাবা? সব মুক্তি পাবে, কেন পাবে না? ওই দুষ্টু পকপকে আত্মা পালাবে, আর তোর ছেলেও বেঁচে যাবে। তোর এই সমস্যার ব্যাপারে ওই ভোলেনাথের কাছে গিয়ে বলে আয়, যা। আচ্ছা বাবা। দাঁড়া, ভোলেনাথের কাছে যাওয়ার আগে
আমার ওই প্রণামী বক্সে মোটা অঙ্কের প্রণামী দিয়ে যা। সেই অর্থ যেন 100 টাকার কম না হয়। আর যদি বেশি দিয়ে আমাকে প্রসন্ন করতে পারিস তাহলে তোর প্রার্থনা আমি তাহলে খুব তাড়াতাড়ি বাবার কাছে পৌঁছে দেবো। আচ্ছা বাবা, আচ্ছা আমি বেশি করে দিচ্ছি, বেশি করে দিচ্ছি বেশি দেবো। জয় বলে হর বলে বব বলে বব বব বব। যাই মা, আমরা এখন মামাকে নিয়ে এত বেশি চিন্তা করছি বলে ওই সন্ন্যাসীর গলাটাও ঠিক মামার মতোই লাগছে। হ্যাঁ সে ঠিকই বলেছিস। চল চল গোবরার কাছে চল। এই নেক্সট। চোখটা খোল রে বোকা। যা, আমি যা ঝেড়ে দিয়েছি এবারে তোর কুটকুটুনি খুব তাড়াতাড়ি মিটে যাবে। তবে শুধু আজকে থেকে সায়ার ভেতর থেকে তোর ভাতারকে হাত বের করে ঘুমোতে বলবি। এবারে এখানে হাঁ করে না দাঁড়িয়ে থেকে আমাকে দক্ষিণটা দিয়ে যা, দিয়ে যা। ঠিক আছে, কাজ হয়ে যাবে। আর তার সঙ্গে একটা হ্যান্ড মাইকের ব্যবস্থা করে দিবি। আচ্ছা। কিন্তু ওই এত সব কিছু নিয়ে কি করবি তুই? দেখোই না কি হয়। আমি তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ। তোতলা চোদা মালটা এখানে কি করছিল? আরে ওকে একটা কাজের জন্য এখানে রেখেছিলাম। কাজ মিটে গেছে, এবারে শুধু খেলা শুরু হবে। আচ্ছা যাই হোক, বলছি মামা কোথায় রে? প্রথমে তো তোদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তোর বাপ পাড়া খিস্তি মেরে আমাদের তাড়িয়ে দিল। আবার এদিকে দেখছি মামা বার আমাদের সুখ সম্বন্ধে উপকার করে বেড়াচ্ছি। সেই জন্যই তো ভেবে পাচ্ছি না আমার ব্যাপারটা কি হচ্ছে আমাদের সঙ্গে। শীততলা একটা সাধু সন্ন্যাসী এসেছে দেখেছিস? হ্যাঁ, একটু আগেই তো দেখে এলাম। ওই সাধু বাবা বা সন্ন্যাসীটাই হচ্ছে চুদি ভাই চন্দন। নয়, হ্যাঁ, মামাকে বাবা ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া, ঘরে ঢোকা সবকিছু একসঙ্গে বন্ধ করে দিয়েছে। ও আচ্ছা, সেই জন্য সে মালটা নিজের খাবারের খোরাক জোগানোর জন্য সে আমাদের দুজনের নেশা করে সে পড়ে থাকার অবস্থার সুযোগ নিয়ে সে আমাদের বাড়িতে থাকার আর খাবারের ব্যবস্থা করতে গিয়েছিল। সে শুধু তাই নয়, মানে অনুনাদের মুখে শুনলাম সে মামা নাকি দুবার দুপুরবেলা গিয়ে গিলে হয়ে এসেছিল। সে না হয় চন্দন গিয়েছিল তোদের বাড়িতে গেলার জন্য, কিন্তু তোরা দুই চুদি ভাই কবে থেকে বাড়ায় গাঁজার নেশা করে ধরেছিস? হ্যাঁ, লড়া শুদ্র যা, নাহলে বড় ক্লাব থেকে দূর করে বড় ছেড়ে ফেলে তো ভাই, বলে দিলাম। ছেড়ে দিয়েছি, আজ থেকেই আমি নেশা করা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, মানে যেই থেকে শুনেছি মামা আমাদের উপকার করেছে সেই থেকেই নেশা করা ছেড়ে দিয়েছি। না মানে আসলে সে আমরা একটু বাবার সে ভক্ত হয়ে গেছিলাম তো, আর সেই কারণে বাবার চরণে একটু ঠাঁই পাওয়ার জন্য ওই একটু বাবা টাবা খাচ্ছিলাম আর কি। তাই নাকি? বাবার ভক্ত বা বাবার চরণে ঠাঁই পেতে হলে গাঁজা খেতে হয় নাকি? এই দেখ ভাই, আমি এসব কিন্তু কখনো বলিনি। হ্যাঁ, যা বলার এই মধু বলেছে। হ্যাঁ, সে যেটা সত্যি সেটাই তো বলেছি বে। তাই নাকি? আচ্ছা তাহলে বলতো বাবা কি কি খায়? এসব বাদ সব কিছু জানি না। হ্যাঁ, সে বলে না যাচ্ছি আমাদের বাবা, তোর বাবা, সবার বাবা, বম বাবা। ঠিক আছে, তুই একটু বস, আমি এক্ষুনি আসছি। এই নে ধর, চোখ বুঝিয়ে খেয়ে নে। কিন্তু সে কি আছে এর মধ্যে? ওর মধ্যে কি আছে অত জেনে তোর কি লাভ? অত সাত করে কিনে নিয়ে এসে তোকে গিলতে বলেছে, তুই গিলে না। তোকে তো আর গোবরা জেনে বুঝে বিষ তো আর গেলাতে পারো না। হ্যাঁ, এর মধ্যে বিষই আছে। হ্যাঁ, এসে তুই জেনে বুঝে মানে আমাকে বিষ খাইয়ে মারতে চাইছিস? হ্যাঁ, কি বলছিস কি? তোকে বিষ দিয়ে আবার কোথায় মারতে চাইলাম? এটা তো শুধুমাত্র তোকে খেতে বললাম। তোর মনে আছে কি জানি না, এক যুগে একটা সময় স্বয়ং মহাদেব এই বিষ পান করেছিলেন গোটা বিশ্ব সংসারকে বাঁচানোর জন্য। আর তুই তো নিজেকে বাবার চরম ভক্ত বলে নিজেকে গাঁজায় ডুবিয়ে দিয়েছিলিস, তাই না? অথচ ভোলে বাবার এরকম নেশা করার কথা কোনো শাস্ত্রতেই লেখা নেই, কিন্তু তার সত্ত্বেও তোরা এইটাকে নিয়ে খুবই মাতামাতি করছিস। আর যেটা স্বয়ং মহাদেব করেছিলেন সেটা তো করার কোনো তোদের হিম্মত নেই, সেটা দেখাই যাচ্ছে। এসে তাই বলে তুই মানে একেবারে বিষ খেতে দিবি? আরে এটা তো শুধু একটা সামান্য বিষ, কিন্তু স্বয়ং মহাদেব তো হলাহল বিষ পান করেছিলেন। আর সেই বিষ পান করে স্বয়ং মহাকাল পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন। ঠিক সেই সময় স্বয়ং যদি জগৎমাতা এসে না মহাদেবকে সাহায্য করতেন, তাহলে ওই হলাহল থেকে স্বয়ং মহাদেব হয়তো মুক্তি পেতেন না। ঠিকই তো, এত ভালো ভালো জিনিস থাকতে তোরা চুদি ভাই আমার নিজেদের মধ্যে বা নেশা শুরু করবি বলে সেই নেশার বস্তু দোষ চাপে দিলি স্বয়ং মহাদেবের উপরে, আর লোকের সামনে কি বলে বেড়াচ্ছিস?
আমরা বাবার ভক্ত, তাই খাতা খাচ্ছি, নেশা করছি। কেন রে চুদি ভাই আমার বাবা কি নেশা করেন? হ্যাঁ? আরে উনি হচ্ছেন মহান মাপের সাধক রে, সাধক, যিনি সর্বদাই ধ্যানমগ্ন থাকেন। তিনি তার আরাধ্যকে সর্বদাই স্মরণ করে থাকেন। তিনি হচ্ছেন আদিদেব, দেবাদিদেব, মহাদেব, ভোলে বাবা, যার সত্যতাকে কেউ বদলাতে পারে না, স্বয়ং মহাকাল তিনি। আর তোরা তাকে নেশা করতে ভগবান বানিয়ে দিচ্ছিস। হ্যাঁ কিন্তু ভাই বলি, এই তোদের বালের ভক্তি। হ্যাঁ উড়ে বাড়ে, এসে লাগছে দাদু, ছেড়ে ছিঁড়েও। এখনো সময় আছে, শুধরে যা। স্বয়ং মহাকালকে এভাবে বদনাম করিস না। কিন্তু এইদিকে মামা যে খেলাটা খেলছে, তার ব্যবস্থাটা খুব শিগগিরই করতে হবে। মানে এমন শাস্তি দেব না, জেলে ওরা মামার 14 গোষ্ঠী পর্যন্ত মানে উপরে বসে বসে দেখে কাঁপবে। দারুণ হচ্ছে, দারুণ। একদিনের দাওয়াতেই তো দেখছি ভালো রোজগার হয়ে গেছে। তার উপরে তো আজকে শিবরাত্রি, তার মানে আজকে দারুণ কামাই হবে। আহা, এ কি? এ তো দেখছি পচা দাদু আর মধু। এরা এখানে কি করছে? আসুক আসুক, ওই বুড়ো চোদাকে বেশ করে চেটে দেবো। কি বুড়ো? হ্যাঁ, আপনাকেই বলছি। কি দেখছেন ওরম করে আমার দিকে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনার অনেক প্রবলেম। ঠিক মতো বউ কি সঙ্গ দিচ্ছে না নাকি? চুদি ভাই, খবরদার, একদম মামার কথায় পাত্তা দিও না। মামাকে বুঝতে দিলে হবে না যে আমরা তাকে চিনতে পেরেছি। তুমি এমন অভিনয় করো যেন বাবা খুবই চমৎকারী, অর্থাৎ মামা। ঠিক আছে, তবে কিন্তু আজকে এই চুদি ভাই শেষ থেকে ছাড়বাই বলে দিলাম। বাবা, আপনি তো দেখছি খুবই চমৎকারী বাবা। আপনি আমার এই সমস্ত কিছু সমস্যার ব্যাপারে কি করে জানলেন বাবা? তাহলে আপনারা কি বউ নিয়ে সেরকম কোনো অভিজ্ঞতা আছে নাকি বাবা? এ তুই কি বলছিস পাপিষ্ট? আমার মতো গৃহত্যাগী সাধু সন্ন্যাসীর কাছে বউ কোথা থেকে আসবে? সুরের বাচ্চা আমার। আমি ওই সুদূর হিমালয় পর্বত থেকে নেমে এসেছি স্বয়ং বাবার নির্দেশে। আর আমি বাবার নির্দেশে তোদের গ্রামে উপবিষ্ট করেছি, বুঝতে পারলি? আমার রোশানল বৃদ্ধি করিস না, না হলে আমার এই একটা আঙুল ঠেকিয়েই তোকে পারে এখানে কোনো ভস্য করে দেবো। সে দাদু, সে তোমার রাগ কমিয়ে অভিনয় করো, না হলে সে গোবরার প্ল্যান ভেস্তে যাবে যে। ক্ষমা করবেন বাবা, ক্ষমা ক্ষমা। আসলে আমি না জেনে বুঝে আপনাকে ভীষণ বড় ভুল ভুল কথা বলে ফেলেছি। আমার ভীষণ বড় পাপ হয়ে গেছে বাবা। আমি তাহলে একবার ভোলে বাবার দর্শন করে আসি, কেমন? আমার এই গুরুতর সমস্যা নিয়ে আপনার সঙ্গে আবার পরে দেখা করবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এখন যা, বিদায় পাড়া। আমি এখন ধ্যানমগ্ন হয়ে স্বয়ং মহাদেবকে স্মরণ করবো। এই শুধু ভাইটা এত শুদ্ধ বাক্য কোথায় শিখেছে রে? সে আগে মামার শাস্তি দাও, তারপর সে তার মুখ থেকেই জানবো কোথায় শিখেছ। তাই সে এখন চলো, এখন আশেপাশে সে থাকলে হবে না। সে একটু পরে বলে বাবার কীর্তি শুরু হবে। সে আর কিছুক্ষণের মধ্যে পাড়ার মেয়েরা বাবার মতো সে জল ঢালতে চলে আসবে। সে চলো চলো, পাচা সে চলো ভাই। উফ, আজকে বুড়োকে এমন রকম দিয়েছি যে বুড়োটা মানে ভয় পেয়ে গেছিল। এই বিশ্বাসের সুযোগ নিয়ে এই বুড়ো চোদের একদিন মানে গান মেরে দেবো। ওই তো গ্রামের মেয়ে বউরা চলে এসছে বাবার মাথায় জল ঢালতে। এবারে নাটকটা একেবারে জবরদস্ত করতে হবে। ও কিরে, কি দেখলি? মামা কি কোনোভাবে পালাবার ধান্দায় আছে? না না বাড়া, যেভাবে বালটা করে বট গাছের মতো শিকড় কেটে বসেছে, ওরা ওঠার নামই নেবে না। এবার দেখতে পাবে ভোলানাথের মহিমাই আলাদা। আমি একদম শিওর বাবার মহিমার কথা শুনে মালটা পালাবার চেষ্টা করবেই। তাই আমি ঠিক করেছি তুই মধুকে নিয়ে ওখানেই থাকবি, আর বাবার সেবার নাম করে ওখানে এমন ভাবে থাকবি যেন বাবার শাস্তি না হওয়া পর্যন্ত ওখান থেকে পালাবার চেষ্টা করতে যেন না পারে। তারপরে দেখ কি করি। যাও যাও, তোমরা এবার এক এক করে বাবার মাথায় জল ঢেলে নিজেদের উপোস ভঙ্গ করো। কিন্তু মন্ত্র? মন্ত্র কি বলছো মা? বাবার স্বয়ং ভক্ত ওইখানে বসে রয়েছে।
উনি স্বয়ং নিজেই বলেছেন এখানে কোনো মন্ত্র বলতে লাগবে না, ভোলেনাথ এমনিতেই তুষ্ট হয়ে যাবেন। তাই বাবার মাথায় জল ঢালার পর বাড়িতে যাওয়ার আগে ওই সাধু বাবার প্রণামী বক্সে 500 হোক, 1000 হোক, 200 হোক নিজেদের সাধ্য মতো প্রণামী দিয়ে যাবে। ঠিক আছে, যাও। আমার সকল ভক্তরা, এই কে বললো কথাটা? আমি আমি তোমাদের সকলের ভোলেনাথ বলছি। এই কেলো করেছে, এই তো দেখছি স্বয়ং ভোলেনাথ কথা বলছে। হ্যাঁ আমি। কিন্তু এটা কিভাবে সম্ভব? সম্ভব সম্ভব, সবই হিমালয় বাবার জন্য হয়েছে। না হলে তোমরাই বলো, আজ পর্যন্ত এই বালপুর গ্রামে এই অবিশ্বাস্য অলৌকিক ঘটনা কখনো কি ঘটেছে? আজ এই সমস্ত কিছু সম্ভব হয়েছে এই হিমালয় ফেরত বাবার মহিমায়। এই হিমালয় বাবার জন্যই আজ স্বয়ং ভোলেনাথ আমাদের সঙ্গে কথা বলছে। ধন্য ধন্য, আমার জীবন ধন্য হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে তোমাদের জীবন ধন্য হয়ে গেল গো মা। তোমরা সবাই বলো, জয় হিমালয় বাবার জয়, জয় ভোলে বাবা জয়। এসে জয়ের দিনে তোমরা সে পড়ে দেবে। আগে সকলে মন দিয়ে শোনো, স্বয়ং ভোলেনাথ কি বলেন। সে বলুন বাবা, সে আপনি কিসের মানে কার দ্বারাই আমাদের উপরে এত মানে সে কথা বলতে এত আগ্রহী হয়েছেন? সে কার জন্য আমাদের উপরে এত কৃপা হলো বাবা আপনার? এই সমস্ত কিছুই সম্ভব হয়েছে সব এই সাধুর জন্য। আমি তোদের এই হিমালয় বাবার উপরে তুষ্ট হয়েছি, তাই আমি চাই আমার মাথায় যে দুধ আর জল ঢালা হবে সেই সমস্তটাই ওই সাধুর মাথায় গিয়ে ঢালো। আমি তাতে আরো সন্তুষ্ট হব। এই আমার মাথায় কেন বাবা? এই শীতের কনকনে ঠান্ডায় যে আমার ঠান্ডা লেগে যাবে। দূর, কেন শুধু শুধু আপনি মজা করছেন হিমালয় বাবা? আপনি যে হিমালয় গিয়ে বরফের মতো ঠান্ডা জায়গায় কত তপস্যা করেছেন, আর কোথাকার কি সামান্য জল আপনাকে কি কখনো জব্দ করতে পারে? এই কার মেরেছে, এ তো দারুণ ফাঁসা ফেসে গিয়েছি। তোমরা ভালো করে দাঁড়িয়ে আছো কেন? এসো সব এক এক করে বাবার মাথায় জল ঢেলে যাও। এসো বাবা, সে আপনিও স্নান করার জন্য তৈরি হয়ে যান বাবা। এই চলো চলো তাড়াতাড়ি চলো, সবাই মিলে বাবার মাথায় গিয়ে জল ঢালিয়ে আসি। ওরে বাবা, এরকম অবস্থাতে আমি পালাতেও পারবো না। তার উপরে এদের সামনে যদি একবার ধরা পড়ি তাহলে তো কেলানি উদুম নাচছে কপালে। এই ঠান্ডা জলে আমাকে ভিজতে হবে। ওরে বাবা, এ তো ভেবেই আমার গা টিপ টিপ করছে। এই তোরা ঠিকঠাক ভাবে ওই মহিলাদের কলসির মধ্যে ওই পচা পুকুরে জল মিশিয়েছিস তো? শুধু পচা পুকুরে নয়, তার সঙ্গে বেশ করে পিচুটি পাতা বেটে তার রস মিশিয়ে দিয়েছি। এবার দেখবে মামার শরীরে এমন চিরবির করে চুলকবে যে এবার চুলকে চুলকে একেবারে ছাল চাটা তুলে কঙ্কাল বের করে নেবে। এটা কি হলো? হিমালয় বাবা এরকম পরিমরি করে পালালো কেন? তুই তোর নাটক বন্ধ কর, সোরের বাচ্চা আমার। মনে একটাই পাপ নিয়ে মানে বাবার সামনে ভণ্ডামি করাচ্ছ? হ্যাঁ, আমি কিছু করিনি, বিশ্বাস করো তোমরা। সে তুই যদি নাই কিছু করে থাকিস তাহলে সে তোর মন থেকে সমস্ত বালের পাপগুলোকে বিদায় করে সেই গ্রামের মা বোনেদের নতুন করে সে পুজোর ব্যবস্থা কর, জল ঢালার ব্যবস্থা কর, বুঝলি? হ্যাঁ, নয়তো স্বয়ং মহাকাল যমরাজকে বলে তোকে নরকে নিয়ে গিয়ে ভূত প্রেতদের দিয়ে তো পুঁত মারাবে বলে দিলাম। না না, সব হবে। এই বাবা কি সব কথা বলে? বলছি আমাদের জলগুলো তো নষ্ট হয়ে গেল, সেগুলোর কি হবে? সে ও নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। সে আপনাদের মনে ভক্তি আছে, শ্রদ্ধা আছে, তাই ওই সমস্ত কিছু ব্যবস্থা আমরা করে দেবো। সেই কারণে তো আপনাদের জন্য আগে থেকে জল আলাদা করে ব্যবস্থা করে তুলে রাখা আছে, যাতে আপনারা ভোলে বাবার মাথায় জল ঢেলে তাকে তুষ্ট করতে পারেন। আর এই যে মধু, এবার চল ওদিকে গিয়ে হিমালয় বাবার আরেকটু কিছু ব্যবস্থা করে দিয়ে আসি, চল। আরে যে ধ্যানটা শুধু আমার পন্ডিত, তোর সঙ্গে বোঝাপড়া আমরা পরে করব। এখন এই গ্রামের মা বোনেদের ভালো করে জল ঢালার ব্যবস্থা কর। যদি কোনো ত্রুটি হয় তখন তোর গড়মুড়ো কেমন এক করে দিতে দেখবি। এসে চল। কি ব্যাপার,
তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? এই চন্দনটার কি হয়েছে রে? মালটা আসা থেকে বারবার বাথরুমে যাচ্ছে আর বেরোচ্ছে, বাথরুমে যাচ্ছে আর বেরোচ্ছে। সবই ভোলে বাবার মহিমা। তবে মামাকে বেশি জল নষ্ট করতে দিও না। যদি ঠিক মতো স্নান করতে হয় তাহলে গ্রামের পুকুরে চলে যেতে বলো। আরে সুরের বাচ্চাটা সেই যে 5 বারের মাথায় ঢুকেছে, আর তো বার বেরোতেই নাম নিচ্ছে না। প্রথমের দিকে যখন হুটাক করে 2-3 বার যাতায়াত করলো তখন ব্যাপারটা ঠিকঠাক বুঝতে পারিনি কি হয়েছে। পরে উকি মেরে দেখি সুরের বাচ্চাটা বারবার করে চান করতে যাচ্ছে। জীবনে তো বালটাকে এতবার স্নান করতে দেখি, তাও আবার শীতকাল ভোর গায়ে 1 ফোঁটা পর্যন্ত জল দেয়নি। সাবান মাখা তো দূরের কথা। দরজা ধাক্কা দিয়ে বের করো। আচ্ছা আমি যাই, আমার আবার এদিকে ক্লাবে মিটিং আছে। চন্দন, এই চন্দন, দাঁড়া। মামা একেবারে সেই জব্দ হয়েছে। এর পরের বার থেকে কখনো ঠাকুরের নাম ভাঙিয়ে কোনো মানুষকে কোনো হয়রানি করতে পারবে না। তার বলতো, কিন্তু চিন্তার আরো একটা বিষয় রয়েছে। যদি মাথা থেকে সেই চিন্তাটা একটু নামে তবে নিশ্চিন্তে একটু নিশ্চয় নিতে পারি। সেটা আবার কি? আরে ভোট রে যদি ভাই, এবারে নির্বাচনে কি হবে কে জানে। ওই একই স্বৈরাচারী শাসক থাকবে নাকি নতুন সরকার আসবে। এসে তুমি আমি বলার কি, সবই সেই মহাকালের উপরে ছেড়ে দাও। এই চন্দন, চন্দন, তাড়াতাড়ি দরজা খোল হারামজাদা আমার। বলি জলগুলো কি তোর বাপের কিনা নাকি যে এত বড় করে নষ্ট করছিস? হ্যাঁ আরে জানবু, আমাকে আর একটু চান করতে দাও। উফ, ওরে চুলকে চুলকে মরে গেলাম। ওই জন্য একটু দাঁড়িয়ে যাও। উফ, মানে কি দুর্গন্ধ, তারপরে চুল করছি। ও মা গো, উফ। তোর অতই যখন চান করে দিচ্ছে তখন গ্রামে পুকুরে চলে যায় না? যতক্ষণ খুশি সেখানে কি গা ডুবে বসে থাকা সাবান মাখা আমার দেখার দরকার নেই। কিন্তু তুই তা না করে এরকম ভাবে ঘরের ট্যাঙ্কির জল নষ্ট করছিস কেন? হ্যাঁ এ মা, এই ছি 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 ছি। আমি গ্রামের পুকুরে চান করতে গেলে তো গ্রামের মানুষ আমাকে উলঙ্গ অবস্থায় দেখতে পেয়ে যাবে। না জানবু, আমি পারবো না। শুধু তাই নয়, এই গ্রামের মেয়েগুলো দাঁত কালাতে কালাতে আমার বুক দেখে যাবে। এই যে আমার লজ্জা করে না বুঝি। তুই সুরের বাচ্চা আমার বেরোবি নাকি দরজা ভাঙবো? তুই একটা মেয়ে মানুষ হলে তবুও ভাবতাম, কিন্তু তুই একেবারে তো নিপিতে নির্লজ্জ বেহায়া একটা মানুষ। আর সব থেকে বড় কথা হলো তুই পুরুষের ছাল পরা একটা হিজড়ে নপুংসক সুরের বাচ্চা। তাহলে তোর গ্রামের পুকুরে চান করতে কিসের এত লজ্জা শুনি? হ্যাঁ দরজা খোল, নাহলে দরজা ভেঙে টুকরো করে দেবো। এবার কি করি? কি হলো? দরজাটা খুলবি নাকি আমি ভাঙবো? এই না না জানবু, করো না। ও বাবা, তোর নায়ের কুষ্টি ঘুমরি দরকার হয় এই দরজা ভেঙে নতুন দরজা করতে হয় করবো, কিন্তু তোকে আমি আর 1 ফোঁটা জল নষ্ট করতে দেবো না। খোল দরজা, খোল। ওরে বাবা রে, জানবু। তোর কোনো কথাই আমি শুনবো না।